আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনাম। সমবায় ব্যাংকের লকার থেকে 12,000 ভরি স্বর্ণ উধাও, জানালেন উপদেষ্টা। এস আলম গ্রুপের স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব চেয়ে হাইকোর্টের রুল। যে টাকাটা পাচার হয়েছে সেই টাকাটা ফেরত নেওয়ার জন্য, রিপ্যাট্রিয়েট করার জন্য কি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে সোফার বাই বাংলাদেশ ব্যাংক অ্যান্ড বিএফআই। ইসরায়েলি তাণ্ডবে লেবাননে আতঙ্কে দিন কাটছে লক্ষাধিক বাংলাদেশের। প্রাণে বাঁচতে ছুটছেন নিরাপদ আশ্রয়ে, দেশে ফেরার আকুতি। এখন আমার কাছে চলার মতন আমার টাকা পয়সা নেই, খাবার টাবারের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। সরকারের কাছে একটা আবেদন, আমাদের এই প্রবাসী বাংলাদেশি ভাইদের জন্য একটা উদ্যোগ নেওয়ার জন্য। আবারও পানিবন্দী উত্তরের 5 জেলার লক্ষাধিক মানুষ। তলিয়েছে আমনের ক্ষেত, ভেসে গেছে পুকুরের মাছ। ত্রাণ নয়, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চান ভুক্তভোগীরা। বিগত সরকারের বিতর্কিত আইন সংশোধন বা বাতিল হবে, জানালেন আইন উপদেষ্টা। তথ্য অধিকার কমিশন পুনর্গঠনের আহ্বান টিআইবির। ছাত্র জনতার আন্দোলনে গুলির নির্দেশদাতা, পুলিশ কর্তারাও পদোন্নতির তালিকায়। অনেকেই আড়ালে আছেন 5ই আগস্ট থেকে ক্ষুব্ধ বঞ্চিতরা। ডেঙ্গুতে 24 ঘন্টায় আরও 8 জনের মৃত্যু। হাসপাতালে ভর্তি 1221 জন। আক্রান্ত অধিকাংশই 21 থেকে 25 বছর বয়সী। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে: ভারতের বিপক্ষে টি-20 সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা। অধিনায়কের দায়িত্ব পেলেন নাজমুল শান্ত। প্রথমবারের মতো ডাক পেয়েছেন স্পিনার রাকিবুল হাসান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। সমবায় ব্যাংকের লকার থেকে উধাও হয়ে গেছে 12,000 ভরি স্বর্ণ। ঘটনার প্রায় 5 বছরে উদ্ঘাটন করা যায়নি রহস্য। দীর্ঘদিন বিষয়টি ঢেকে রেখেছে ব্যাংক কর্তৃপক্ষ। কর্মকর্তারা বলছেন, ভল্ট থেকে স্বর্ণ গায়েবের বিষয়ে মামলা হয়েছে, যা তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। স্থানীয় সরকারের উপদেষ্টা বলছেন, ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। সমবায় ব্যাংকের লকার থেকে 12,000 ভরি স্বর্ণ খোয়া যায় 2020 সালে। তখন জনজীবন স্থবির করোনা সংকটে। অফিস আদালত সবই চলছিল সীমিত পরিসরে। ঠিক তখনই ভুয়া গ্রাহক সাজিয়ে ব্যাংকের অভ্যন্তরীণ কর্মকর্তারা 4 মাসে লকার থেকে বের করে হাজার হাজার ভরি স্বর্ণ, যা ব্যাংকের লোকজন জানলেও অজানাই ছিল সবার। বিষয়টি জেনে বুঝেই চেপে যান কর্মকর্তারা। এত বড় ঘটনা কর্তৃপক্ষ এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানলেও প্রকাশ্যে আনা হয়নি, যা জনসম্মুখে আনলেন স্থানীয় সরকার উপদেষ্টা। রোববার কুমিল্লার এক অনুষ্ঠানে তিনি জানান, সমবায় ব্যাংক থেকে খোয়া গেছে 12,000 ভরি স্বর্ণ। সমবায় ব্যাংকের অবস্থা হচ্ছে 12,000 ভরি সোনা খোঁজা যাচ্ছে না। এই হচ্ছে সমবায় ব্যাংকের অবস্থা। সমবায় ব্যাংকের সম্পত্তি আছে, সেই সম্পত্তি বেদখল হয়ে আছে। ব্যাংক কর্মকর্তারা বলছেন, নারায়ণগঞ্জের ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড 2004 সালে 12,000 ভরি স্বর্ণ বন্ধক রাখে সমবায় ব্যাংকে। বিনিময়ে 12 কোটি টাকা ঋণ নেয় প্রতিষ্ঠানটি, যা সুদে আসলে বেড়ে দাঁড়ায় 22 কোটিতে। গ্রাহকের অর্থ আত্মসাৎ করে নারায়ণগঞ্জের এই কোঅপারেটিভ প্রতিষ্ঠানটি লাপাত্তা হয়ে যায়। দায় দেনা বেড়ে যাওয়ায় ব্যাংকের স্বর্ণ আর ফেরত নেয়নি। নিয়মানুযায়ী এই স্বর্ণ নিলামে তোলার কথা থাকলেও তা করেনি সমবায় ব্যাংক। 2021 সালে এ বিভাগের দায়িত্বে থাকা 7 কর্মকর্তার বিরুদ্ধে মামলা করে দুদক। ওই সেকশনে আমরা কখনো আমি কাজ করি নাই, আমি জানিও না। দুদক ওনারা অনুসন্ধান করছে, ওনারা দুদকে রিপোর্ট দিছে, আমাদের এরা হাজিরা দেয়। মূল ঘটনা আমরা জানি না। ওরা গ্রাহক শো করে নিছে, গ্রাহকের কাগজ হয় না, গ্রাহক শো করে টাকাটা স্বর্ণটা নিচ্ছে আর কি। নারায়ণগঞ্জ কোঅপারেটিভ ক্রেডিট লিমিটেড নামে একটা প্রতিষ্ঠান, তাদের স্বর্ণ, তাদের গ্রাহকদের স্বর্ণ আমার এখানে বন্ধক রেখে, পুনঃবন্ধক রেখে তারা আমাদের থেকে ক্যাশ ক্রেডিট লোন নিই। 16 সাল থেকে আমরা সর্বশেষ 16 সালে বলছি এদেরকে এত তারিখের মধ্যে নেওয়ার জন্য, নইলে নিলাম করব। তো 16 সালের পরে আর নিলাম হয় নাই আর কি। তো ওই স্বর্ণটাই মার্চ থেকে জুন পর্যন্ত দীর্ঘ সময় ধরে সমবায় ব্যাংকের লকার থেকে স্বর্ণ খোয়া যাওয়ার বিষয়টি এখনো তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। দুদক নিজে স্বপ্রণোদিত হয়ে মামলা করছে এবং ওনাদের স্টেটমেন্ট নিয়ে ওইভাবে ওনারা চার্জশিট দিচ্ছে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। এস আলম গ্রুপের স্থাবর অস্থাবর সম্পত্তির তালিকা চেয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বিদেশে থাকা এস আলম গ্রুপের সম্পদ ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়ার জন্য
কেন নির্দেশ দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। বিভিন্ন ব্যাংক থেকে গ্রুপটি কত টাকা ঋণ নিয়েছে তাও জানাতে হবে হাইকোর্টকে। 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংক, BFIU এবং BSEC-কে। বহুল আলোচিত ও বিতর্কিত ব্যবসায়িক প্রতিষ্ঠান এস আলম গ্রুপ দেশের বিভিন্ন ব্যাংক থেকে ঋণ কেলেঙ্কারি ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে সমালোচিত গ্রুপটি। দুর্নীতির অনুসন্ধান নিয়ে মামলা হলেও ধোপে টেকেনি দেশের সর্বোচ্চ আদালতে। সে সময় কড়াকড়ি দেয়া হয়েছিল সংবাদ প্রচারেও। 5 আগস্টের পট পরিবর্তনের পর নতুন করে রিট হয় হাইকোর্টে। এস আলম গ্রুপ এবং প্রতিষ্ঠানটির সব সম্পত্তি স্থানান্তর বা বিক্রির উপর নিষেধাজ্ঞা চেয়ে রিট হয় 18 সেপ্টেম্বর। রিটে এস আলম গ্রুপ এবং প্রতিষ্ঠানটির শেয়ার হোল্ডার ও তাদের পরিবারের সদস্যদের সব সম্পত্তির তালিকা দাখিল করার নির্দেশনা চাওয়া হয়। রোববার বিচারপতি কামরুল ইসলাম মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের দ্বৈত বেঞ্চে হয় শুনানি। শুনানিতে আদালত বলেন, বিষয়টি খুবই স্পর্শকাতর, তাই তারা ধীরে এগোতে চান। কোর্ট মন্তব্য করেছে যে এটা খুব সেনসিটিভ একটা ইস্যু। এই ইস্যুতে আমরা একটু সাবধানতা অবলম্বন করাই ভালো, এই জন্য একটু কেয়ারফুলি রুলটা উনি দিয়েছেন। আদেশের পাশাপাশি রুল জারি করেন হাইকোর্ট। বিদেশে থাকা এস আলম গ্রুপের সব সম্পদ ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়ার জন্য কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়। বাংলাদেশ ব্যাংক, BFIU, BSEC-কে রুলের জবাব দিতে হবে। যে টাকাটা নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশ থেকে ফরেন কান্ট্রিজে, এটা রিপেট্রিয়েশন করার যে ইনিশিয়েটিভ কতটুকু নেওয়া হয়েছে এবং টোটাল লোন অ্যান্ড ক্রেডিট ফ্যাসিলিটিস অ্যাভেলড বাই এস আলম গ্রুপ, যে টাকাটা পাচার হয়েছে সেই টাকাটা ফেরত নেওয়ার জন্য, রিপ্যাট্রিয়েট করার জন্য কি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে সোফার বাই বাংলাদেশ ব্যাংক অ্যান্ড BFIU। এস আলমের আলাদিনের চিরাগ শিরোনামে একটি খবর তোলপাড় হয়েছিল শেখ হাসিনার আমলেই। সে প্রতিবেদনে বলা হয়, 3 মহাদেশে ছড়িয়েছে এস আলম গ্রুপের পাচারকৃত অর্থ। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। অক্ষত অবস্থায় খুঁজে পাওয়া গেছে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর মরদেহ। রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চল থেকে উদ্ধার করা হয়েছে মৃতদেহটি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এই তথ্য। লেবাননের একটি মেডিকেল টিম ও একটি নিরাপত্তা সূত্র এই তথ্য রয়টার্সকে নিশ্চিত করেছে বলে জানানো হয়। তবে ঠিক কখন মিলেছে মরদেহের সন্ধান সেই ব্যাপারে কিছু জানানো হয়নি। শনিবার ইসরায়েলি বাহিনীর ছোড়া বাংকার ব্লাস্ট বোমায় প্রাণ হারান নাসরাল্লাহ। শক্তিশালী এই বোমার আঘাতে পুরোপুরি মাটিতে মিশে যায় ডজন খানেক আবাসিক ভবন, যার মধ্যে ছিল সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হেডকোয়ার্টার। তবে এত ভয়ঙ্কর হামলার পরও কিভাবে অক্ষত রয়েছে নাসরাল্লাহর মরদেহ তা নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা। এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর হত্যাকাণ্ডে ক্ষোভে ফুঁসছে মুসলিম বিশ্ব। দেশে দেশে দেয়া হয়েছে বিক্ষোভের ডাক। বিক্ষুব্ধ জনতার অভিযোগ, যুক্তরাষ্ট্রের নির্দেশেই খুন করা হয়েছে নাসরাল্লাহকে। শোকে কাতর হলেও মনোবল ভাঙেনি হিজবুল্লাহ সমর্থকদের। ইসরায়েলের পতনের মাধ্যমে এই হত্যাকাণ্ডের বদলা নেয়ার কঠোর হুঁশিয়ারি তাদের। হাসান নাসরাল্লাহর মৃত্যুর খবর নিশ্চিতের পর থেকেই শোক বিক্ষোভের আগুনে জ্বলছে লেবানন। প্রিয় নেতার মৃত্যু যেন মানতে পারছেন না হিজবুল্লাহর সমর্থকরা। চোখের জলে ভাসলেও প্রতিশোধের স্পৃহা স্পষ্ট। নাসরাল্লাহকে হত্যার ঘটনায় সারা লেবাননে বিক্ষোভের জোয়ার। প্রচন্ড রাগ হচ্ছে, পুরো দেশের মানুষ ক্ষোভে ফুঁসছে। দেশবাসীর ক্ষোভ এটাই প্রমাণ করে আমরা এখনো দমে যাইনি। হিজবুল্লাহর প্রতি আমাদের সমর্থন এতটুকুও কমবে না। লেবাননের সুরক্ষা ব্যবস্থা ভেঙে গেল, ভয়ে আছি। এখন আমাদের জন্য কে শত্রুর সাথে লড়াই করবে? হাসান নাসরাল্লাহকে হত্যার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে ইরানেও। বৃষ্টি মাথায় নিয়েই রাজধানী তেহরানে জড়ো হয় বিক্ষুব্ধ জনতা। ইসরায়েলের ধ্বংস এবার সুনিশ্চিত। অনেক বড় ভুল করেছে ওরা। অত্যাচারী ইসরায়েলের এবার পতন হবেই। মুসলিম দেশগুলোকে একযোগে পাল্টা আক্রমণ করতে হবে। আমাদের চুপ থাকাকে ওরা দুর্বলতা মনে করছে। প্রিয় নেতার মৃত্যুতে শোকের সাগরে ভাসছে জর্ডান। দেশ জুড়ে চলছে বিক্ষোভ মিছিল। আরব দেশগুলোর উপর ক্ষোভ ঝেড়েছেন তারা। অভিযোগ, আরব নেতাদের নিশ্চুপ ভূমিকার কারণেই থামছে না মুসলিমদের ওপর আগ্রাসন। আরব দেশগুলো কাপুরুষের মতো চুপ করে আছে। এর সুযোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। নাসরাল্লাহকে হত্যার নির্দেশনা যুক্তরাষ্ট্রই দিয়েছে। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর মৃত্যুতে ইয়েমেনে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালনের সাথে দেশ জুড়ে উত্তোলন করা হয়েছে কালো পতাকা। রাষ্ট্রীয় শোক চলছে লেবানন, ইরাক ও ইরানেও।
তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। লেবাননে বাস করেন প্রায় 1 লাখের বেশি বাংলাদেশি এবং রীতিমতো আতঙ্কে দিন কাটছে তাদের। জীবিকার তাগিদে পাড়ি জমানো প্রবাসীদের অনেকেই এখন প্রাণ বাঁচাতে ছুটছেন নিরাপদ আশ্রয়ে। সবচেয়ে বিপর্যস্ত দক্ষিণাঞ্চলে কর্মরত প্রায় 250 বাংলাদেশি এখন অবস্থান করছেন আশ্রয় শিবিরে। সেখানেও ভয় আর আতঙ্কে দিন কাটছে তাদের। লেবানন থেকে সহকর্মী বাবু সাহার পাঠানো প্রতিবেদনে ডেস্ক রিপোর্ট। লেবানন প্রবাসী বাংলাদেশি হাসান ইসরায়েলি বিমান হামলায় আহত হয়ে কাতরাচ্ছেন একটি আশ্রয় শিবিরে। এখন রীতিমতো নরককুণ্ড লেবানন। দক্ষিণাঞ্চলে শুরু করা আগ্রাসন এখন পৌঁছে গেছে রাজধানী বৈরুতেও। ভয় আর আতঙ্কে দিন কাটছে সেখানে বসবাসরত বাংলাদেশিদের। হিজবুল্লাহর অবস্থানের হামলার কথা বললেও নির্বিচারে টার্গেটে পড়ছে বেসামরিক ঘরবাড়ি, স্থাপনা। স্থানীয়দের পাশাপাশি আশ্রয় শিবিরে অবস্থান করছেন অনেক বাংলাদেশিও। খুবই সংকট, বোমা হামলা হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে, কিন্তু আমাদের এই জায়গায় 250 লোক আছে, আমরা খুব অনেক কষ্টে আছি। সরকারের কাছে একটা আবেদন, আমাদের এই প্রবাসী বাংলাদেশি ভাইদের জন্য একটা উদ্যোগ নেওয়ার জন্য আমি সবাই অনুরোধ জানাচ্ছি। সবচেয়ে বেশি ইসরায়েলি আগ্রাসনের সাক্ষী লেবাননের দক্ষিণাঞ্চল। জীবিকার তাগিদে সেখানে বসবাসরত প্রায় 300 বাংলাদেশি এখন আশ্রয় নিয়েছেন সাইতা জেলার এই আশ্রয় শিবিরে। আমি এখানে আসি একটা আশ্রয়কেন্দ্রে, এখন আমার কাছে চলার মতন আমার টাকা পয়সা নেই, খাবার টাবারের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকারের কাছে আমরা সাহায্য চাইছি, আমাদেরকে যদি সাহায্য করা হয় এই বাংলাদেশি ভাইদেরকে খাবার জন্য। প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় নেওয়া হচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপ, জানিয়েছে দূতাবাস। ভয়াবহ যুদ্ধ পরিস্থিতিতে আপনারা যারা নিজ কর্মস্থল এবং আবাসস্থল ছেড়ে নিরাপদ জায়গায় অবস্থান নিয়েছেন তাদের তথ্য সংগ্রহ করে সামর্থ্য অনুযায়ী দূতাবাস হতে সহায়তা প্রদানের প্রক্রিয়া চলমান রয়েছে। মধ্যপ্রাচ্যের দেশটিতে বর্তমানে বাস করছেন লাখের বেশি বাংলাদেশি। অনিক রহমান, যমুনা নিউজ। এবারে দেশের বন্যা পরিস্থিতি। আবারও পানিবন্দী তিস্তা অববাহিকার 5 জেলার লক্ষাধিক মানুষ। সীমাহীন দুর্ভোগে তারা। তলিয়ে গেছে আমনের ক্ষেত, ভেসে গেছে পুকুরের মাছ। নেই ত্রাণ তৎপরতা, যদিও ত্রাণের চেয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দিকেই চোখ তাদের। রোববার বেলা 3:30 রংপুর গঙ্গাচড়ার ইসলি গ্রামের রুবেল মিয়ার বাড়িতে দেখা গেল আঙিনায় কোমর পানি। স্ত্রী ইসমতারা খাটের ওপর চুলা তুলে রান্না করছেন। একই অবস্থা বাগেরহাট আশ্রয়ন কেন্দ্রের পাশে পানিবন্দী বাচ্চা মিয়ার বাড়িতেও। বাচ্চা তো কান দিবে, ছোট মানুষ নয়, বড় মানুষ আমরা থাকতে পারি, ছোট মানুষ তো থাকতে পারে না। একবার 3 বেলা খাই। তিস্তায় এ নিয়ে 5ম দফায় পানি বাড়ল এবার। এরই মধ্যে তলিয়েছে লালমনিরহাটের পাটগ্রাম, হাতিবান্ধা, আদিতমারি সদর, রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া, পীরগাছা, নীলফামারীর জলঢাকা ডিমলা, কুড়িগ্রামের রাজারহাট, উলিপুর এবং গাইবান্ধার সুন্দরগঞ্জের তীরবর্তী চর ও নিম্নাঞ্চল। বাড়িতে বাড়িতে কোথাও হাঁটু, কোথাও কোমর পানি, রাস্তাঘাট বিচ্ছিন্ন। আমাদের জায়গা নাই, মনে করেন নদী তো ভাঙে গেছে, জায়গা মনে করেন জায়গা সব ভাঙে গেছে। আমরা একটা বাড়িতে 3টে পরিবার থাকি। 3-4 দিন থেকে ওই যে তলাইছে, এই পর্যন্ত ধানের উপরে এখনো 1 মাঞ্জা পানি। আমন ক্ষেত অথই পানির নিচে, ভেসে গেছে পুকুরের মাছ। এমন দুর্ভোগ আসলেও ত্রাণ বা অনুদানের প্রতি নজর নেই ভুক্তভোগীদের। চান তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। এখানকার 4 দিন থেকে মনে করো আমরা এইভাবে আছি, আমাদের তো কেউ দেখে না। আমরা মনে করো এখন আসি পড়ি বাবা, এখন সরকার যদি না দেখে তাহলে আমরা কি দেখব। তিস্তার পানি লালমনিরহাটের ব্যারেজ পয়েন্টে কমলেও বিপদ সীমার উপর দিয়ে বইছে রংপুরের কাউনিয়া পয়েন্টে। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে তিস্তা অববাহিকার চরাঞ্চল এবং নিম্নাঞ্চলের হাজার হাজার মানুষ ফি বছর 3 থেকে 4 মাস এভাবেই অবর্ণনীয় কষ্টে পানির সাথে যুদ্ধ করে বসবাস করেন। তারা মনে করেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা গেলেই তাদের এই দীর্ঘ দুর্ভোগ লাঘব হবে। পাশাপাশি দীর্ঘ উন্নয়ন বঞ্চনা থেকে মুক্ত হবে রংপুর অঞ্চল। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। বিগত সরকারের করা সব বিতর্কিত আইন সংশোধন কিংবা বাতিল করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেছেন, অরাজকতার জঘন্য উদাহরণ সৃষ্টি করে তথ্য অধিকার বিনাশ করা হয়েছিল। এমন পরিস্থিতি যেন আর ফিরে না আসে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তথ্য অধিকার দিবসের এই মতবিনিময়ে টিআইবির নির্বাহী পরিচালক সুপারিশ অনুযায়ী তথ্য অধিকার কমিশন পুনর্গঠনের আহ্বান জানান।
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে তথ্য অধিকার ফোরামের মত বিনিময় সভা। স্বচ্ছতা ও জবাবদিহিমূলক সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার এনজিওদের সহায়ক ভূমিকা শীর্ষক সভায় অংশ নেন বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা। আলোচনা হয় তথ্য অধিকার আইনের গুরুত্ব সহ নানা দিক প্রসঙ্গে। বক্তারা বিদ্যমান আইনে প্রয়োজনীয় সংস্কার ও তা আরও কার্যকর করার তাগিদ দেন। যে কোনো মানবাধিকার লঙ্ঘন, সেটা নারীর প্রতি হোক, প্রান্তিক মানুষ, পাহাড়ি মানুষ, সংখ্যালঘু, এটা খুবই ভালোভাবে এটা দেখা হবে এবং এটা অ্যাড্রেস করা হবে, এটাই আমাদের প্রত্যাশা। ওয়েবসাইটের প্রবেশগম্যতা এবং ব্যবহারযোগ্যতা, অনেকের ওয়েবসাইটে অনেক কিছু আছে, কিন্তু কোথায় যে আছে, আমরা যখন এই 100 এনজিও দেখার চেষ্টা করেছি, মিশন কোথাও হয়তো আছে। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, সরকারের জবাবদিহিতা নিশ্চিতে তথ্য অধিকারের বিষয়ে মানুষকে সচেতন করে তুলতে হবে। নাগরিক সমাজের সুপারিশ অনুযায়ী সংস্কার হতে হবে তথ্য অধিকার আইনের। সরকার কিছু নাম প্রস্তাব করতে পারে এবং সেই নামের উপর ভিত্তি করে যারা তথ্য অধিকার আইনের অংশীজন তাদেরকে সম্পৃক্ত করে, তাদের মতামতের উপর ভিত্তি করে, তাদের কাছ থেকে ভ্যালিডেশনের উপর ভিত্তি করে তথ্য কমিশন গঠন করতে হবে। তথ্য গোপন করাকে নিপীড়নের বড় হাতিয়ার হিসেবে উল্লেখ করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, সাধারণ মানুষ অধিকার নিয়ে সচেতন নয়, তাই গণতন্ত্র, ভোটাধিকার ও বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে কথা বলতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকার আমলে যে সমস্ত আইন করার চেষ্টা করা হয়েছিল বা একদম নিয়ার কমপ্লিশন স্টেজে ছিল, সেগুলি বাতিল করার চেষ্টা করব, খুব অচিরেই করব। আপনাদের একটা জিনিস বলে দেই যে আপনারা সংস্কার কমিশন হবে, বিভিন্ন বিষয়ে সংস্কার কমিশন রিপোর্ট দিবে। আমরা কিন্তু এই জন্য বসে থাকবো না। যে সমস্ত ক্ষেত্রে এখনই সংস্কার সম্ভব, সেই সমস্ত ক্ষেত্রে আমরা আগেই করে ফেলবো। বিগত সরকারের কঠোর সমালোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা আরো বলেন, দুঃশাসনের সময় প্রতিবাদ করাটাই সবচেয়ে বড় ব্যাপার, আর এই ধারা সবসময় বজায় রাখতে হবে। নির্মম খুনি রেজিম, এটাকে সাপোর্ট করার মতো লোকজন আমাদের সিভিল সোসাইটিতে ছিল। আমরা এই ভুলগুলা যেন না করি। আমরা খারাপই, সে কোন দলের, সে কার সন্তান, সে আপনার কখন কি করেছে বা কি করবে, আমার নিজের সুবিধা কি হবে, সেগুলি যেন কখনোই আমাদের বিবেচনায় না আসে। সভায় সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, রাজনৈতিক দলে স্বচ্ছতা ও দায়বদ্ধতা আনতে হবে। তাদের জবাবদিহিতার আওতায় না আনলে রাষ্ট্রীয় কাঠামো সংস্কার করেও কোনো লাভ হবে না। এটা একমাত্র আইন যেটার বাস্তবায়নের দায়িত্ব নাগরিকদের উপর। তাই নাগরিকদেরকে ক্ষমতায়িত করা এবং নাগরিকদের সক্রিয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। বিগত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী পুলিশ কর্মকর্তাদের পদবি এবং পদোন্নতি নিয়ে বাহিনীতে অস্থিরতা কমছেই না। আওয়ামী লীগ সরকারের অপরাধের দোষর হিসেবে যারা কাজ করেছেন তাদের পদায়ন এবং পদোন্নতির ঘটনায় ক্ষুব্ধ বিগত সময়ের বঞ্চিত কর্মকর্তারা। অতিরিক্ত আইজি হতে এমন অনেকের নাম এসেছে যাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলি চালানোর নির্দেশের মতো ভয়াবহ অভিযোগ আছে। কারা আছেন এই তালিকায় জানাচ্ছেন সহকর্মী আখলাকুস সাফা। 26 সেপ্টেম্বর বৃহস্পতিবার এসএসবির একটি মিটিং হয়। সেই মিটিংয়ে পুলিশের 11 কর্মকর্তাকে অতিরিক্ত আইজি হিসেবে প্রমোশন দেয়া নিয়ে আলোচনা হয়। সেখানে এমন কয়েকজনের নাম উঠে এসেছে যাদের বিরুদ্ধে আছে ঘোরতর অভিযোগ। তাদের কয়েকজনের মধ্যে একজন ডিআইজি গোলাম রসুল, যিনি পুলিশ স্টাফ কলেজের ডিআইজি, সবশেষ বঙ্গবন্ধু কর্নার নির্মাণ, বঙ্গবন্ধুর বন্দনা, পুলিশের গবেষণা ও উন্নয়নে বঙ্গবন্ধু সেন্টারের প্রস্তাব তিনি নিজ উদ্যোগেই তৈরি করেছিলেন। এমনকি ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশ কাটিয়ে সরাসরি মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়ে নিজেকে সরকারের একনিষ্ঠ প্রমাণে মরিয়া হয়ে উঠেছিলেন। এই গোলাম রসুল এখন ভুল পাল্টে পুলিশের অতিরিক্ত আইজি হওয়ার লাইনে। এরপরই যার নাম ডক্টর খন্দকার মহিদুদ্দিন। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন। 5 আগস্ট থেকে আড়ালে তবুও তার প্রমোশন নিয়ে আলোচনা। তার বিরুদ্ধে নিউ মার্কেট থানায় ছাত্র জনতার উপর গুলি চালানোর মামলা আছে, যেখানে 302 এবং 307 ধারা সহ দণ্ডবিধির আরও 7টি ধারা আছে। বিস্ফোরক আইনের 3 ও 6 ধারায় মামলা আছে। একই সঙ্গে মোহাম্মদপুর থানায় আরও 2টি মামলা আছে, যেখানে তিনি একটিতে 14 নম্বর আসামি, একটিতে তিনি 20 নম্বর আসামি, এবং সেখানেও প্যানেল কোডের জামিন অযোগ্য সব ধারা তার বিরুদ্ধে। গোলাম কিবরিয়া শেখ হাসিনার পুলিশ প্রোটোকল এসপিবিএনের প্রধান ছিলেন। এর আগে সিলেটের পুলিশ কমিশনার থাকা অবস্থায় পুলিশি নির্যাতনে রায়হান হত্যার মূল হোতা এসআই আকবরকে গ্রেফতার না করে বিদেশে পালিয়ে যেতে সাহায্য করেছিলেন এই কিবরিয়া। এরপর নাম আসছে কুসুম দেওয়ানের।
যিনি সিআইডিতে থাকার সময় সে সময়কার বিতর্কিত সব তদন্ত রিপোর্ট এবং সেগুলোর আলামত তিনি গায়েব করে দিয়েছিলেন এমন অভিযোগ তার বিরুদ্ধে। কুসুম দেওয়ান ও ডক্টর মহিদুদ্দিন এরই মধ্যে 19 ফেব্রুয়ারি সুপার নিউমারি ক্যাটাগরিতে অতিরিক্ত আইজি পদ পেয়েছেন। এখন তা স্থায়ী করার বন্দোবস্তে ব্যস্ত তারা। এছাড়াও আসছে বর্তমানে এসবির যিনি প্রধান শাহ আলম, তার বিরুদ্ধে অবসরে যাওয়ার কথা তার 2 অক্টোবর। এরই মধ্যে তিনি চুক্তিভিত্তিক নিয়োগের আবেদন করেছেন। বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মীর রেজাউল আলম 18 সেপ্টেম্বর রাত 10:30টায় MH103 ফ্লাইট যোগে সিডনির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এয়ারপোর্টে ইমিগ্রেশন থেকে এসবির প্রধান শাহ আলমকে জানানো হয় বিষয়টি। গোয়েন্দা সংস্থার তথ্য বলছে, জবাবে শাহ আলম বলেছিলেন তাকে যেন যেতে দেওয়া হয়। এসবি প্রধানের অনুমতির পর ইমিগ্রেশন পার হয়ে সেই ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন মীর রেজাউল আলম। এছাড়াও অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজি ও প্রাক্তন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক এসবি প্রধান শাহ আলমের সহযোগিতায় 20 সেপ্টেম্বর ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার জন্য এয়ারপোর্টে যান। একইভাবে ইমিগ্রেশন থেকে তাকে বিষয়টি জানানো হলে তিনি তার বেলাতেও বলেন তাকে যেন যেতে দেওয়া হয়। যদিও ডিবি বিষয়টি পরে জানার পর তার দেশ ত্যাগের বিষয়ে আপত্তি জানায়। পরে শাহ আলমের অনুরোধে তিনি আবার ফিরে যান। মীর রেজাউল আর খন্দকার গোলাম ফারুক দুজনের বিরুদ্ধেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুম খুনের সাথে জড়িত থাকার বড়সড় অভিযোগ। এসবি প্রধান শাহ আলম যোগদানের পর থেকে অনেক গুরুত্বপূর্ণ মামলার আসামিদের দেশ ত্যাগে সহযোগিতা করেছেন এমন অভিযোগও পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, এই শাহ আলম নিজে অতিরিক্ত আইজি না হয়েও অতিরিক্ত আইজির প্যাড ব্যবহার করছেন এবং যেই প্যাডে তিনি একজন কর্মকর্তাকে পোস্টিং না দিয়ে ঢাকায় রাখার জন্য পুলিশের যিনি ইন্সপেক্টর জেনারেল তার কাছে অনুরোধও করছেন। পুরো বিষয়টি আমরা জানাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ডক্টর আব্দুল মোমেনকে। তিনি পুরো বিষয়টি শুনলেন এবং সাক্ষাৎকার দিতে না চাইলেও বললেন ব্যবস্থা নেবেন। এখন দেখার অপেক্ষা কি ব্যবস্থা নেয় অন্তর্বর্তী সরকার। আখলাক মুস্তাফা, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের অনেকেই জুলাই আগস্ট বিপ্লবের চেতনা ধারণ করেন না, ছিলেন শেখ হাসিনার সহায়তাকারী, এমন দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। ডিআরইউতে আলোচনা সভায় তিনি বলেন, সরকার রাষ্ট্র সংস্কারে কি করছে তা সতর্কভাবে পর্যবেক্ষণ করছে বিএনপি। অন্য এক অনুষ্ঠানে স্থায়ী কমিটির আরেক সদস্য গায়শ্বরচন্দ্র রায় বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহার করতে হবে। জিয়া মঞ্চের 31তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য গায়শ্বরচন্দ্র রায় অভিযোগ করেন, আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে চক্রান্ত করে যাচ্ছে পতিত আওয়ামী সরকারের প্রেতাত্মারা। পরাজিত শক্তি তারা বুঝছে না, তারা হয়তো একটা সাবরাইজ করার চেষ্টা করবে। কুচক্রী মহল যতই চেষ্টা করুক, জাতির কপালে কলঙ্ক লেপন করার সকল অপচেষ্টা আমরা অত্যন্ত কঠিন হাতে মোকাবেলা করব। দুপুরে ডিআরইউতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনায় যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, অন্তর্বর্তী সরকার কেবল ছাত্রদের নয়, সকলের। সামাজিক পরিচিতির কারণে বা ইউনূস সাহেবের সাথে নৈকট্যের কারণে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন, কিন্তু এদের অনেকেই শেখ হাসিনার সহায়তার তালিকায় ছিলেন। এই উপদেষ্টা পরিষদে তারাই থাকবেন যারা আগস্ট বিপ্লবকে ধারণ করেন। বিগত সরকারের প্রেতাত্মারা অন্তর্বর্তী সরকারের উপর ভর করেছে দাবি করে নেতারা বলেন, রহস্যজনক কারণে ছাত্র জনতা হত্যার সঙ্গে জড়িতদের এখনও গ্রেফতার করা হয়নি। তাদের অন্তত 2-4 হাজার মানুষ আছে যারা হাজার কোটি টাকার মালিক। একজন টাকাওয়ালাই কালো টাকা কেউ গ্রেপ্তার হয়েছে? আওয়ামী লীগের মূল নেতৃত্ব পর্যায়ের একজন ব্যক্তি এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে? যারা সন্ত্রাস করছে, যারা গণহত্যায় জড়িত, আজকে সেই সমস্ত তারা কোথায়? এখন পর্যন্ত কোনো অ্যাকশন দেখলাম না। জোবাইদুল কাদেরকে গ্রেপ্তার করার জন্য কি ব্যবস্থা না হয়েছে? জনগণের নির্বাচিত সরকারই পারে 71-এর চেতনার বাস্তবায়ন ঘটাবার জন্য। আমরা এই দেশে এখনো রিগড ইলেকশন দেখতে চাই না। হাসিনার প্রেতাত্মারা এদের উপরে ভর করে আছে। পুরো পুলিশ বাহিনী, অন্যান্য বাহিনী সব তো হাসিনার লোকেরা এখানে আছে। 487 জন পুলিশ কিভাবে সেনানিবাসে আশ্রয় নিল? অভ্যুত্থানে আহতদের চিকিৎসা নিয়ে ক্ষোভ প্রকাশ করে আলোচকরা প্রতিটি শহীদ পরিবারকে বীর ভাতা দেওয়ার দাবি জানান। ওনাদের মনে রাখা উচিত ওনারা হচ্ছেন ট্রানজিট, ওনারা ডেস্টিনেশন না। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। GPH কোয়ান্টাম B600 TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড।
নজর দেব দেশের ডেঙ্গু পরিস্থিতিতে। ডেঙ্গু জ্বরে একদিনে প্রাণ গেছে আরও 8 জনের। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন 1221 জন। মৃত 8 জনের 5 জনই পুরুষ। আক্রান্তদের বেশিরভাগই 21 থেকে 25 বছর বয়সী। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে এসব তথ্য। মারা যাওয়া 5 জনই ছিলেন ঢাকা দক্ষিণ সিটি এলাকার। ঢাকা উত্তরে 1, বরিশাল ও খুলনায় মারা যান আরও 2 জন। ঢাকা দক্ষিণ সিটি এলাকায় প্রকোপ সবচেয়ে বেশি, এরপরই ঢাকা উত্তর, চট্টগ্রাম ও খুলনা বিভাগ। চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ গেছে 75 জনের। এই সময় হাসপাতালে ভর্তি হন 16,945 জন। দৈনিক আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালতে আত্মসমর্পণ করেন তিনি। এরপরই শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পরে মাহমুদুর রহমানের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জানান, আদালতে জামিন আবেদন করা হয়নি, আত্মসমর্পণ করে কারাগারে গিয়েছেন মাহমুদুর রহমান। আপিল করা হবে বলে জানিয়েছেন আইনজীবী। তিনি আশা প্রকাশ করেন দ্রুতই মুক্ত হবেন মাহমুদুর। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় 7 বছরের দণ্ডপ্রাপ্ত সাংবাদিক মাহমুদুর রহমান। আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদককে পলাতক দেখিয়ে তার অনুপস্থিতিতে 2023 সালের 17 আগস্ট এই দণ্ডাদেশ দেন বিচারিক আদালত। 6 বছর দেশের বাইরে ছিলেন মাহমুদুর রহমান। শুক্রবার দেশে ফিরে আজ আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করেন তিনি। নোয়াখালীতে হাত পা বেঁধে পিটিয়ে মারা হলো এক যুবককে। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। পুলিশ জানিয়েছে ঘটনার দিন 4 জনকে গণপিটুনি দেয় এলাকাবাসী। হাসপাতালে নেওয়ার পর মারা যায় একজন। 9 মামলার আসামি ছিলেন নিহত শহীদ। আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টিরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আটকের পর বেধড়ক মার। ঘটনাটি নোয়াখালী সদর উপজেলার পূর্ব চরমটুয়া এলাকার। শনিবার দুপুরে ইসমাইল মুহুরীর বাড়ি থেকে পাইপ গান সহ 4 যুবককে আটক করে জনতা। গণপিটুনির পর তুলে দেয়া হয় যৌথ বাহিনীর হাতে। চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শহীদ নামে একজন। গণপিটুনি দিচ্ছে এই খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে সেখানে যায় এবং সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি করার পরে আব্দুল শহীদ নামে একজন মারা যায় এবং এই ঘটনায় ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। ইউপি চেয়ারম্যান জানায় একাধিক মামলার আসামি শহীদকে ধরতে অভিযানে যায় যৌথ বাহিনী। পরদিন অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দেয় শহীদ। এতে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী ধরে গণপিটুনি দেয়। প্রায় ওইখানে 1000 থেকে 1500 লোকে শহীদকে ধরে করে। তবে এটা দুঃখজনক ঘটনা। এইভাবে মানে জনগণ তার বিরুদ্ধে মামলা আছে, একাধিক মামলা আছে, আইনানুগভাবে তার বিচার হইতো। আহতরাও শহীদের আত্মীয়। স্বজনদের দাবি 6 মাস আগে শহীদের পরিবারের এক মেয়েকে অপহরণ করে স্থানীয় মিয়া ডাকাতের লোকজন। আইনের সহায়তায় চট্টগ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। দ্বন্দ্বের শুরু সেখান থেকেই। এরই জেরে হামলার ঘটনা বলে দাবি স্বজনদের। প্রশাসন সাহায্য করছে, মাইয়ার উদ্ধার করছে, জায়গা জায়গা এতে এটাগুলো কেস টেস করছে। এ দ্বন্দ্ব হয়েছে এটা। এরা আমার নন্দাইয়ারে সবাই মিলে ঘিরি ধরি এরা এমন পিটা পিটছে, পিড়ি হেরে এখানে মারিয়ে এলেছে। আমার ঘরে 3বার করি চাইছে, সব গুঁড়ি গাঁড়ি আমার ঘরে অস্ত্র আছে। হালিম, আলামিন, আলাম ওরা যায় আমাদেরকে ওগুলো মারধর করি, শহীদকে হাত পা বাঁধি এই ফলসাদের ওষুধ থেকে নিচে ফালাই দিছে। ওখানে এলো ফাতারে কোবাইছে, এর পরে হাতুড়া দিয়ে মানে ফিরছে। নিহত শহীদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, নারী নির্যাতন সহ 9টি মামলা রয়েছে। আহতদের বিরুদ্ধেও আছে মামলা। স্থানীয়দের অভিযোগ আওয়ামী রাজনীতিতে যুক্ত হওয়ায় এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল শহীদ ও তার লোকজন। সে আসলে একজন যুবলীগের নেতা ছিল। ধাওয়া করার পর উনি আমাদের এই ঘরের দরজা যেহেতু খোলা, ওই ঘরে ঢুকে গেছে। তারপরে লোকজন এখানে পরে আসি শুনলাম আর কি যে তারা বাইর করছে বা মারধর করে আইনের লোকের হাতে তুলে দিছে। ময়নাতদন্তের পর শহীদের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। অস্ত্র আইনে শহীদ সহ আহত 3 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। শোনো, খুব ভালো রং দিবা যেন বহুদিন টিকে। রোদ বৃষ্টি ঝড়ে এই অবস্থা না হয়। রেইনবো ওয়েদার কেয়ার আছে না,
রেইনবো ওয়েদার কেয়ারে আল্ট্রাভায়োলেট প্রোটেকশন থাকায় রোদ বৃষ্টি ও তাপে দেয়ালের রং মলিন হয় না, আর বাড়ি থাকে উজ্জ্বল বছরের পর বছর। দেখছেন স্যার, এত বছর পরও রং এখনো চকচকে। হ্যাঁ, তাই তো দেখলাম। ঝড় বৃষ্টি ধুলা ডোন্ট কেয়ার, থাকলে রেইনবো ওয়েদার কেয়ার। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭০ বছর। রোববার রাত ৮টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। স্বজনরা জানান, সাবেক এই মন্ত্রী দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তাকে গ্রামের বাড়ি ফুলবাড়িতে দাফন করা হবে। ১৯৫৩ সালের ২৯শে নভেম্বর জন্মগ্রহণ করেন মোস্তাফিজুর রহমান। ১৯৭৭ সালে ফুলবাড়ি উপজেলার সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর জেলা আওয়ামী লীগের সদস্য হন। মোস্তাফিজুর রহমান ১৯৮৬ সালে প্রথমবার এমপি নির্বাচিত হন। এরপর নৌকার টিকিটে আরও ৭ বার সংসদে গিয়েছেন। ২০০৯ সালে প্রথমে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী, পরে ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন তিনি। ২০১৪ সালে তাকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী দায়িত্ব দেয় আওয়ামী লীগ সরকার। মধ্যপ্রাচ্যকে নরকে পরিণত করছে ইসরায়েল। শনিবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণে এই মন্তব্য করেছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি। প্রায় ১ বছর ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানান তিনি। রক্তপাত বন্ধ এবং অবিলম্বে নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানান আবদেলাত্তি। একই দিন জাতিসংঘে তেল আবিবের সমালোচনা করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। সাধারণ পরিষদের ভাষণ শেষে এক সংবাদ সম্মেলনে হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহর মৃত্যুকে রাজনৈতিক হত্যাকাণ্ড আখ্যা দেন তিনি। এই সঙ্গে শেষ করছি রাতের বাংলাদেশ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।